হ্যালো ভিউয়ার্স, হাসান বায়োলজির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় অভিব্যক্তি ও অভিযোজন। এটা ক্লাস 10 বা মাধ্যমিকের 4র্থ নম্বর চ্যাপ্টার। এই অভিব্যক্তি আর অভিযোজন এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের এই শব্দ দুটোর মানে জানতে হবে। এই অভিব্যক্তি আর অভিযোজন এই যে দুটো শব্দ, এই অভিব্যক্তি আর অভিযোজন এই শব্দ দুটির মধ্যে অভিযোজন শব্দটি সম্পর্কে আমরা আগে থেকেই অবগত। তোমরা দেখবে নিচু ক্লাসে অভিযোজনটা একটু পড়েছো। অভিযোজন কথাটির অর্থ কি? মানে কোনো জীবের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া, সেটাই হচ্ছে অভিযোজন। উদাহরণ হিসাবে বলতে পারি, যেমন মরুভূমি অঞ্চলে প্রচণ্ড উত্তাপ, সেই উত্তাপ পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদের মধ্যে কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য দেখা যায়। যেমন উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছিল। কাঁটা কেন রূপান্তরিত হচ্ছে? বাষ্পমোচন রোধ করার জন্য, যাতে দেহ থেকে জলটা না বেরিয়ে যায়, কারণ মরুভূমি অঞ্চলে এমনিতেই জলের পরিমাণ কম। আবার প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রাণীরা হচ্ছে সাধারণত বেশি পরিমাণে জল পান করে। উট যেটা ছিল সেটা তাদের ঘর্মগ্রন্থির সংখ্যা, ঘামের পরিমাণ খুব কম হতো, ঘর্মগ্রন্থির সংখ্যা কম ছিল, দেহ থেকে জল বেরোতো কম। এরকম মরুভূমি অঞ্চলে যারা বসবাস করতো প্রাণী বা উদ্ভিদ, তাদের বৈশিষ্ট্য দেখা যায়। আবার যারা মেরু অঞ্চলে বসবাস করছে বা ঠান্ডা অঞ্চলে বসবাস করে যেসব প্রাণী, তাদের ক্ষেত্রে কী পড়েছিলাম আমরা, যে তারা এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তাদের দেহে একটা পুরো চামড়ার স্তর থাকে মেরু ভালুকের ক্ষেত্রে। তোমরা এটা ক্লাস 8-এ পড়েছো। তাহলে কেন ওই বৈশিষ্ট্য ওর মধ্যে হয়েছে? কারণ ওই ঠান্ডা পরিবেশে বেঁচে থাকার জন্য মেরু ভালুকের চামড়াটা পুরু হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের অভিযোজনগত বৈশিষ্ট্য। ব্যাস, এই অভিযোজনটা তোমরা জানো। এবারে আসি যে নতুন শব্দটা আছে, সেটা হচ্ছে অভিব্যক্তি। এই অভিব্যক্তি শব্দটার ইংরেজি শব্দ হচ্ছে ইভ্যালুয়েশন। আর এই শব্দটা এসছে ল্যাটিন শব্দ ইভলভেরি থেকে, যার অর্থ হচ্ছে ক্রমবিকাশ। এই ক্রমবিকাশ কি? ক্রম মানে হচ্ছে ধীরে ধীরে যখন কোনো কিছুর বিকাশ ঘটে তখন তাকে বলা হয় ক্রমবিকাশ। অভিব্যক্তিতে কি ঘটে? যখন কোনো একটা জীব, সেই জীব থেকে ধীরে 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 ওই জীবটার বিকাশ ঘটে, তখন সেটা হচ্ছে অভিব্যক্তি। উদাহরণে কি বা অভিব্যক্তি কি? আজকে যে আমরা যে জীবগুলো দেখতে পাচ্ছি, সেই জীবগুলো যখন তাদের প্রথম উৎপত্তি হয়েছিল, সেই জীবের মধ্যে যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আর আজকে যে জীবটা আছে সেই জীবটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। কেন পার্থক্য? কারণ উৎপত্তির সময় যে জীবটা ছিল, সেই জীবটা কি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নিতে, মানে তার মধ্যে বিভিন্ন রকম অভিযোজনগত বৈশিষ্ট্য দেওয়া যায়। এই অভিযোজনগত বৈশিষ্ট্য হলে ফলে কী হয়েছে, এই জীবটা আস্তে আস্তে যত পরিবেশ চেঞ্জ হচ্ছে অভিযোজনগত বৈশিষ্ট্য আরও বাড়ছে। ফলে কী হচ্ছে, একটা নতুন প্রজাতির, মানে প্রজাতি একই রাখছে কিন্তু নতুন বৈশিষ্ট্য সম্পন্ন একটা জীবের আবির্ভাব ঘটছে। উদাহরণ হিসাবে তোমরা যদি দেখো, মানুষের কথাই ভাবি, আমরা আমরা আজ কি করছি? সভ্যতাও চেঞ্জ হয়েছে আমাদের। আজকে আমরা অনেক পরিশ্রম করছি, যা মানুষের চাহিদা বাড়ছে, মানুষ সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করছে, ভালো চাকরি করছে, মানুষের বিভিন্ন রকম নতুন নতুন জিনিস আবিষ্কার করছে, নতুন পোশাক পরিচ্ছদ করছে, হ্যাঁ, বিভিন্ন রকম স্টাইল করছে। কিন্তু যদি উৎপত্তির সময় যদি মানুষটার কথা ভাবি, যদি আমরা ইতিহাসের পাতায় যে আদিম প্রজাতির মানুষটার কথা পড়েছিলাম, সেই প্রজাতির যদি মানুষটার কথা ভাবি, তাহলে আর আজকের মানুষটা যদি ভাবি, তাহলে দেখবে দুটার মধ্যে অনেক পার্থক্য। প্রথম যে ইতিহাসের পাতা যে আমরা আদিম প্রজাতির মানুষগুলো পড়েছিলাম, সেগুলো কি করতো? তারা হচ্ছে উলঙ্গ অবস্থা থাকতো, তারা ঠিকমতো পোশাকের আশাক ব্যবহার জানতো না। তারপরে কি হয়, আস্তে আস্তে ওরা পোশাক পরিচ্ছদের ব্যবহার শিখলো, আগুনের ব্যবহার জানতো না, আগুনের ব্যবহার শিখলো। তারপরে ওরা অস্ত্রের ব্যবহার জানলো না, অস্ত্রের ব্যবহার শিখলো। পোশাক, তারপরে ওরা পশু পাখি শিকার করতে লাগলো, শিকার করে আগুনে পুড়িয়ে খেতে লাগলো প্রথমে। তারপরে ওরা বন জঙ্গলে বসবাস করতে লাগলো। আস্তে আস্তে তারা কী হলো, অনেকগুলো মানুষ একসঙ্গে বসবাস করতে লাগলো। তারপরে ওরা কৃষিকাজ করতে শিখলো। কৃষিকাজ করার পরে আরও একটু উন্নত হয়ে গেলো, তারপর আবার ঘর বাড়ি তৈরি করতে শিখলো। আস্তে আস্তে এরকম করে হাজার, কয়েকশো হাজার, কয়েক হাজার বছর পার করার পর আজকে যে আধুনিক মানুষ দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একদিনেই সৃষ্টি হয়নি, আস্তে আস্তে ধীরে ধীরে ঘটছে। তাহলে এই যে মানুষের একটা বিবর্তন, আদিম মানুষ থেকে আধুনিক মানুষের যে রূপান্তর, সেটা কিন্তু একটা অভিব্যক্তি। মানুষ, আর এই অভিব্যক্তির সঙ্গেই কিন্তু অভিযোজন সম্পর্ক। কেন? কারণ মানুষ যখনই কী হচ্ছে, অভিযোজন মানে কী হচ্ছে, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। মানে যখন কোনো নতুন জিনিস
বা নতুন কোনো বৈশিষ্ট্য আবির্ভাব হওয়া। যখন আজকে এর আগে প্রথম যখন আদিম মানুষটা হয়েছিল সে এখন উলঙ্গ অবস্থায় ছিল। ও কিন্তু, কারণ তখন সবাই উলঙ্গ অবস্থা ছিল, তখনকার পরিবেশটাই ওইরকম ছিল, সেরকম কোনো ব্যাপার ছিল না। তারপরে কি হলো, তারপরে ও গাছের ছাল, হ্যাঁ, পশুর ছাল দিয়ে কি একটা পোশাক তৈরি করতে শিখলো। এই যে পোশাক তৈরি করতে শিখলো, এটা একটা তো অভিযোজনগত বৈশিষ্ট্য। তারপরে আগুনের ব্যবহার শিখলো, সেটা একটা বৈশিষ্ট্য। তাহলে সেই হিসাবে যখন আমরা ইতিহাসে যখন পড়বো, সেই কালের বা সেই যুগের যখন মানুষগুলো বৈশিষ্ট্য পড়বো, তখন তাহলে তো এইরকম বৈশিষ্ট্য পাবো, পাবো কি না? তাহলে এগুলো হচ্ছে, তাহলে তার ওই আদিম মানুষ থেকে যে আধুনিক মানুষের যে রূপান্তর বা পরিবর্তন হচ্ছে বা বিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে অভিব্যক্তি। এবার এই তাহলে অভিব্যক্তির সংজ্ঞা যদি বলা যায় তাহলে কি বলবো? যেহেতু একটা বলতে পারি এই অভিব্যক্তি একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কি, একটা একটা ধীর গতির প্রক্রিয়া বা মন্থর, কিন্তু কি এটা একটা গতিশীল প্রক্রিয়া। ধীর কিন্তু গতিশীল, এটা একটা কন্ডিশন, যে অভিব্যক্তি মানে হচ্ছে ধীরে ধীরে ঘটবে, কিন্তু এটা কিন্তু গতিশীল, থেমে থাকবে না। তাহলে সংজ্ঞাটা কি বলবো? যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো উদ্বংশীয় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিল জীবের সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় অভিব্যক্তি। আজকে যে আধুনিক মানুষ, সেটা অনেকটা জটিল প্রকৃতি হয়ে গেছে আদিম মানুষের তুলনায়। আদিম মানুষ কি করতো? কিছুই ছিল না আদিম মানুষের, বনে বাজারে ঘুরে বেড়াতো। আর আজকে আমাদের সমাজ হয়েছে, পরিবেশ তৈরি করেছি আমরা, ঘরবাড়ি হয়েছে, চাকরি করছি, সভ্যতার সঙ্গে আরও আমাদের চাহিদা বাড়ছে, নতুন কিছু আবিষ্কার করছি, আমাদের সব কিছু এখন তৈরি হয়ে গেছে। মানে কি হয়েছে, সরলতম জীব থেকে মানে জটিল জীবের সৃষ্টি হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা অভিব্যক্তি। এই অভিব্যক্তির সংজ্ঞা একজন দার্শনিক, বিশিষ্ট দার্শনিক, ইংরেজ দার্শনিক ও শিক্ষাবিদ হার্বার্ট স্পেন্সার এই অভিব্যক্তির একটা সংজ্ঞা দিয়েছিল। পরীক্ষায় যদি অভিব্যক্তির সংজ্ঞা আসে, তোমরা এই সংজ্ঞাটাও দিতে পারো। তো হার্বার্ট স্পেন্সারের মতে সংজ্ঞাটা হচ্ছে, এর মতে কোনো সত্তার বিকাশ যখন মন্থর অথচ গতিশীল এবং পর্যায়ক্রমিকভাবে ঘটে এবং নির্দিষ্ট সত্তা সরল অবস্থা থেকে জটিল অবস্থায় পরিণত হয়, তখন এইরকম পরিবর্তনকে বলা হয় অভিব্যক্তি। বুঝতে পারলাম? পরীক্ষা যদি আসে তাহলে এই সংজ্ঞাটাও তোমরা দিতে পারবে। তবে এই যে কোনো বিজ্ঞানী বা দার্শনিকের মতে যদি কোনো সংজ্ঞা থাকে, সেই সংজ্ঞাটা লেখার সময় কিন্তু হুবহু লিখতে হবে, কারণ সেটা তার মত, তোমার এখানে ব্যক্তিগত মত তুমি লাগাতে পারবে না। মানে সংজ্ঞাটা যেরকমই পরীক্ষায় মানে বইতে লেখা আছে সেরকমই তোমাদের লিখতে হবে, এখানে তুমি কোনো কিছু এড করতে পারবে না, কোনো কিছু বাদ দিতেও পারবে না। এটা একটা সাবধানতা। তাহলে অভিব্যক্তি বুঝে গেলাম। আর জৈব অভিব্যক্তি, জৈব অভিব্যক্তি কথাটা হচ্ছে, সেটা হচ্ছে জীবের অভিব্যক্তি, যেটা সেটাই এটা অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি। জৈব অভিব্যক্তি হচ্ছে জীবের অভিব্যক্তি। অভিব্যক্তির উদাহরণ হিসেবে তোমাদের ছবি দেখাচ্ছি একটা। এই যে মানুষের ছবি তোমরা দেখেছো, এটা ইতিহাসের ছবি পাতা দেখেছো, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে এটাও এক ধরনের কিন্তু অভিব্যক্তি। আবার যেটা হচ্ছে ঘোড়া, যেটা তোমাদের পড়তে হবে এই চ্যাপ্টারে, এই ভিডিওটা আমি অবশ্য আগে করিয়ে দিয়েছি, তোমাদের ডেমো ভিডিওতে দেখিয়েছিলাম যে প্রথম যে ঘোড়াটা এসেছিল সেটা হচ্ছিল ইয়োহিপাস, যেটা দেখতে কীরকম ছিল, ঘোড়া না, কিন্তু ঘোড়ার কিন্তু ওটা পূর্বপুরুষ, ওটা কিন্তু ছিল শিয়ালের মতন দেখতে, শিয়াল। তারপরে ঘোড়াটা যেটা এসলো মেসোহিপ্পাস, সেটা দেখতে হয়েছিল ভেড়ার মধ্যে। তারপরে যে প্রজাতিটা আমরা পেয়েছিলাম ঘোড়ার, বা যে তারপরে যে ঘোড়াটা এসেছিলো সেটা হচ্ছে মেরিচিপ্পাস, যেটা দেখতে টাট্টু ঘোড়ার মতো। তারপরে যে ঘোড়াটা এসেছিলো সেটা হচ্ছে প্লায়োহিপ্পাস, এটা দেখতে অনেকটা ঘোড়ার মতন কিন্তু আধুনিক ঘোড়ার থেকে সাইজে ছোট। এরপরে যে ঘোড়াটা এসেছিলো সেটা হচ্ছে ইকুয়াস। তাহলে এই যে এটাও বলতে পারি একটা অভিব্যক্তির উদাহরণ। কারণ যে প্রথম যে ঘোড়াটা আজকে যে আমরা ঘোড়া দেখতে পাচ্ছি, তার যখন জন্ম হয়েছিল, উৎপত্তি হয়েছিল, তখন সে ঘোড়া ছিল না, তখন সে শিয়াল ছিল। শিয়াল প্রকৃতির মানে শিয়ালের মতন একটা সাইজের একটা ঘোড়া ছিল। সেই ঘোড়াটা আজকে 150 সেন্টিমিটার একটা উঁচু প্রাণী। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোই হচ্ছে অভিব্যক্তি বা বিবর্তন। ব্যাস, এই অভিব্যক্তি সম্পর্কে তোমাদের আইডিয়া হয়েছে আশা করি। এরপরে যে জিনিসটা আসবো সেটা হচ্ছে, বা এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে জীবনের উৎপত্তি বা অরিজিন অফ লাইফ। এই অরিজিন অফ লাইফ বা জীবনের উৎপত্তি, এই জীবনের উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানীর মতে বিভিন্ন রকম মতবিরোধ আছে। মানে এই জীবনের উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন রকম মতবিরোধ আছে, বা বিভিন্ন সময় বিভিন্ন কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি যে পৃথিবীতে যখন জীবন সৃষ্টি হয়েছিল তার বহু কোটি বছর পরে কিন্তু উৎপত্তি হয়েছিল মানুষের। তাই সুতরাং মানুষের পক্ষে কখনোই প্রত্যক্ষভাবে জানা সম্ভব হয়নি জীবন কিভাবে সৃষ্টি হয়েছে। এই জন্য কি বিভিন্ন বিজ্ঞানী, দার্শনিক, মনীষী
জ্যোতিষী প্রভৃতি বিভিন্ন রকম মত দিয়ে গেছেন এই জীবনের উৎপত্তির ব্যাপারে। তবে এই বিভিন্ন মতবাদের মধ্যে সর্বাপেক্ষা যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে ওপারিন আর হেলডেনের মতবাদ। এই বিজ্ঞানী, রাশিয়ান বিজ্ঞানী ওপারিন এবং এর হেলডেন, এই দুজন বিজ্ঞানী যে মতবাদ, সেই মতবাদটাই সর্বাপেক্ষা গ্রহণযোগ্য, যেটাকে রাসায়নিক মতবাদ বলা হয়। তো এই জীবের উৎপত্তি সম্পর্কে, যে জীবটা উৎপত্তি হয়েছে কিভাবে, সেটা হচ্ছে বা প্রাণের সৃষ্টির বিভিন্ন ধাপ বা পর্যায়, মানে এই যে জীব সৃষ্টি হলো, এবার এগুলোর একটা ধাপ, মানে তোমাদের বোঝার সুবিধাতে একটা ধাপ তৈরি করা হয়েছে বা পর্যায় তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়টা কী হয়েছিল, যে যখন জীবটা সৃষ্টি হয়েছে তার হয়ে প্রথম পর্যায়টা হচ্ছে পৃথিবীর উৎপত্তি এবং তার প্রাচীন পরিবেশ। এই যে জীবটা সৃষ্টি হয়েছে, সেটা মানলাম যে জীব আসলো, কিন্তু তার আগে তো পৃথিবীতে সৃষ্টি হয়েছিল, তাহলে সেটা তোমাদের একটু আইডিয়া থাকতে হবে। তাহলে প্রথম পর্যায়টা হচ্ছে পৃথিবীর উৎপত্তি এবং তার প্রাচীন পরিবেশ। তারপরে যেটা হচ্ছে দ্বিতীয় পর্যায় জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজনি, যেটা বলেছিলাম, যেটা বললাম, কে বললাম, ওপারিন হেলডেনের যে মতবাদ। ওপারিন হেলডেন বলেছে যে এই জীবটাই সৃষ্টি হয়েছিল কিছু রাসায়নিক পদার্থের বিক্রিয়ার মাধ্যমে জীব সৃষ্টি হয়েছে। ঠিক আছে। তৃতীয় পর্যায়ে যেটা আছে জৈবিক বিবর্তন বা বায়োজেনি। এই বায়োজেনি পর্যায়টা তোমরা পড়বে, যেটা কোয়াসার্ভেট, তারপর হচ্ছে প্রোটোসেল, এই ব্যাপারটা হচ্ছে বায়োজেনি। আর তারপরে আছে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব। ইউক্যারিওটিক কোষ আমরা জানি প্রথমে প্রোক্যারিওটিক কোষ হয়েছিল, তারপরে ইউক্যারিওটিক কোষ আবির্ভাব ঘটেছিল। তাহলে জীবনের উৎপত্তির বা জীবন যে প্রাণের সৃষ্টির আমরা একটা ধাপ তৈরি করতে পারি, সব তো মানে বোঝার জন্য আমরা এগুলোকে চারটা ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর উৎপত্তি এবং তার প্রাচীন পরিবেশ। তারপরে হচ্ছে রাসায়নিক মতবাদ। তারপরে হচ্ছে জৈবিক বিবর্তন বা বায়োজনিক, যেখানে হচ্ছে নগ্ন ডিএনএ বা আরএনএর উৎপত্তি ঘটলো, যেখানে হচ্ছে বলা যেতে পারে প্রোক্যারিওটিক কোষের আবির্ভাব ঘটেছিল। প্রোটোসেল যেটা, সেখানে হচ্ছে বায়োজনিক পর্যায়টা ঘটেছিল, বা তৃতীয় পর্যায়টা ঘটেছিল। আর চতুর্থ পর্যায়ে হচ্ছে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব। তাহলে এবার এই জীবের বিপত্তি সত্ত্বে প্রথম পর্যায়টা আজকে আমরা পড়ব। এই প্রথম পর্যায় যেটা আছে, যে প্রাণের সৃষ্টির বিভিন্ন, প্রথম পর্যায় হচ্ছে পৃথিবীর উৎপত্তি এবং তার প্রাচীন পরিবেশ। তো এই জিনিসটা পড়ানোর আগে একটা জিনিস বলে দিই, যে এই যে পৃথিবী যেভাবে আজকে যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে যে পৃথিবীর উৎপত্তি এবং তার প্রাচীন পরিবেশ, কিভাবে পৃথিবীর উৎপত্তিটা হয়েছিল। তো এই পৃথিবীর উৎপত্তি ব্যাপারে বা বিভিন্ন রকম মতভেদ যেহেতু বললাম যে আছে, অনেকে বলেছিল যে পৃথিবীটা একদম সৃষ্টি হয়েছে, অ্যাকচুয়ালি সূর্য ছিল, সূর্যটা ঘুরছিল, তো সূর্য থেকে একটা উল্কাপিণ্ড বা অগ্নিপিণ্ড ছিটকে এসে এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে। এরকম আমরা অনেক বইতে, ভূগোলের বইতে বা ইতিহাসের পাতায় পড়ে থাকি। আবার অনেকে বলেছিল কি, যে নক্ষত্র মণ্ডলে ধূলিকণা জমাট বেঁধে এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে। তো এই জিনিসটা বোঝানোর আগে তোমাদের আমি এখানে একটা ডায়াগ্রাম বা ছবি করে দিয়েছি। এই যে একটা দেখতে পাচ্ছ ছবি হিসাবে ছবিটা করেছি। তো ছবিটা আহ, দেখানোর আগে আমি একটা প্রথমে কন্ডিশন বলে দেবো, কিছু কন্ডিশন। এই ছবিটা আহ, এটা কাল্পনিক ছবি, মানে এরকম কোনো ছবি হয় না, এটা জাস্ট আমারই কল্পনার একটা চিত্র। আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য, মানে যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা, সেজন্য আমি এটা নিজে থেকেই তৈরি করছি। এরকম কোনো ছবি হয় না, বা এটা কোনো বইয়ের ছবি না। তো তোমরা এটা জাস্ট বোঝার জন্য, তোমাদের বোঝার জন্যই ছবিটা তৈরি করা হয়েছে। তো ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সূর্য। তো আমরা অনেক বইতে পড়েছি যে এই সূর্য থেকেই কী হয়েছিল, পৃথিবীর সৃষ্টি হয়েছিল। কীভাবে হয়েছিল, যে একটু বড় করে দিই, সূর্য থেকে অনেকে বলেছিল কি, যে সূর্য থেকে একটা টুকরো পৃথিবীতে, মানে একটা টুকরো ছিটকে এসেছিলো, বিভিন্ন কারণে হতে পারে, হয়তো ঘর্ষণজনিত কারণে বা যে কোনো একটা কারণে। সূর্যের একটা টুকরো, সেই টুকরোটা ছিটকে এসেছিলো। এবার যেহেতু আমরা জানি সূর্য একটা কি প্রচণ্ড মানে জ্বলন্ত একটা অগ্নিপিণ্ড, তাহলে যে টুকরোটা ছিটকে এসেছিলো সেটাও তো একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। তাহলে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সম্ভবত গলন্ত সূর্য থেকে নির্গত হওয়া একটা টুকরো। এই যে ছবিটা, এই যে গোলটা আঁকানো আছে, সেটা হচ্ছে একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। তা সূর্য থেকে যে টুকরোটা ছিটকে আসলো, সেই টুকরোটার মধ্যে ছিল কি না, সেই টুকরোটার মধ্যে ছিল বিভিন্ন রকম মৌল, আর হচ্ছে বাষ্প ছিল, জলীয় বাষ্প ছিল।
আর সেটা ছিল প্রচণ্ড গরম। এই যে অগ্নিপিণ্ডটা ছিল সেটা হচ্ছে 5,000 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত তো পর্যন্ত একটা আহ, প্রচণ্ড পর্যন্ত একটা তাপমাত্রা। আর এটা কী ছিল, যে ঘূর্ণমান অগ্নিপিণ্ড। এখানে লিখে আছে বিভিন্ন মৌল সমৃদ্ধ গরম এবং বাষ্পপূর্ণ জ্বলন্ত ঘূর্ণমান অগ্নিপিণ্ড, এটা একটা। তারপরে কি হলো, যে আর একটা জিনিস এখানে দেখানো আছে, যে এই যে ছবিটা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে কি, যে নক্ষত্র মণ্ডলে ধূলিকণা জমাট বাঁধা। অর্থাৎ অনেকে বলেছিলেন যে পৃথিবীতে সৃষ্টি হয়েছে নক্ষত্র মণ্ডলে ধূলিকণাগুলো জমাট বেঁধেই পৃথিবী সৃষ্টি হয়েছে। তারও একটা ছবি আমি একটা জাস্ট একটা কাল্পনিক চিত্র এখানে এঁকে রেখেছি। তো এটা নিয়ে আমরা ডিটেলস পড়বো না, এদিক দিয়েই পড়বো, মানে সূর্য থেকে যে পিণ্ডটা ছিটকে এসলো বা টুকরোটা ছিটকে এসলো সেটাই পড়বো। এরপরে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কি হলো, এরপরে যে ঘটনাটা ঘটে, তো এই অগ্নিপিণ্ডটা যখন সূর্য থেকে ছিটকে আসলো, তারপর কি হয়, অগ্নিপিণ্ডটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। যখন কয়েকশো বছর, মানে কয়েকশো বলবো না, শত সহস্র বছর, মানে কয়েকশো হাজার বছর পরে কি হয়, যে ওই যে অগ্নিপিণ্ডটা ছিল, যেই অগ্নিপিণ্ডটার মধ্যে আমরা কি বললাম, বিভিন্ন রকম মৌল ছিল এবং জলীয় বাষ্প ছিল। ওই অগ্নিপিণ্ডটার মধ্যে যে মৌলগুলো ছিল, তখন কি করছে, মৌলগুলো ঘনত্বের ভিত্তিতে মৌলগুলো বিভিন্ন স্তরে সজ্জিত থাকে। প্রথম অবস্থায় মৌলগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারপর যখন পৃথিবীটা মানে ওই অগ্নিপিণ্ডটা আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো, তখন কি হচ্ছে, মৌলগুলো বিভিন্ন স্তরে সজ্জিত হতে লাগলো। তার মধ্যে যেগুলো ভারী মৌল ছিল, লোহা, নিকেল, সেগুলো একদম কেন্দ্রের দিকে অবস্থান করলো। তারপর থেকে ওর থেকে যে হালকা মৌল, যেমন নিকেল, হ্যাঁ না নিকেল বলছি কেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে মাঝ বরাবর অবস্থান করলো। আর বাকি যে গ্যাসীয় মৌলগুলো, যেমন হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো কি করলো, এই গ্যাসীয় মৌলগুলো পরিধির দিকে অবস্থান করলো। তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ এটা। তারপরে কি হয়েছে, তারপরে যে ঘটনাটা হয়, যে এই উচ্চ তাপমাত্রা, এই যে গ্যাসীয় মৌলগুলো ছিল, যেটা যে পরিধির দিকে যে গ্যাসীয় মৌলগুলো ছিল, এই গ্যাসীয় মৌলগুলি কি করে, যে এটা উচ্চ যেহেতু কী হলে, তখনও তাপমাত্রা কিন্তু প্রচণ্ড। ওই অগ্নিপিণ্ডটা যেটা টুকরোটা ছিটকে এসেছিলো, সেখানে তাপমাত্রা কিন্তু প্রচুর। উচ্চ তাপমাত্রার জন্য ওই গ্যাসীয় মৌলগুলো স্বাধীন অবস্থায় থাকতে পারছিল না, বা স্বাধীন অবস্থায় থাকা সম্ভব হচ্ছিল না। তখন কী করলো, গ্যাসীয় মৌলগুলো নিজেদের মধ্যে কিংবা হচ্ছে কোনো ধাতব পদার্থের সঙ্গে মিলিত হলো। মিলিত হয়ে কী তৈরি করলো, মিলিত হয়ে অক্সাইড, কার্বাইড, হ্যাঁ, নাইট্রাইট, ডাইকার্বন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, কার্বন মনোক্সাইড, জল ইত্যাদি তৈরি করলো। তাহলে যদি আবার একটু রিভাইজ দিয়ে দিই, তাহলে প্রথমে হচ্ছে কি, প্রথমে একটা সূর্য থেকে একটা টুকরো ছিটকে আসলো, সূর্যের একটা টুকরো ছিল ছিটকে আসলো, তার মধ্যে কিছু বিভিন্ন রকম মৌল ছিল, আর তার মধ্যে হচ্ছে জলীয় বাষ্প ছিল ছিল তারপরে আর ওই অগ্নিপিণ্ডটা তাপমাত্রা ছিল বলতে পারি 3,000 থেকে, মানে 5,000 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কি হচ্ছে, তারপর আস্তে আস্তে ওই অগ্নিপিণ্ডটা ঠান্ডা হতে লাগলো। যখন ঠান্ডা হতে লাগলো, তখন এই যে অগ্নিপিণ্ডের ভিতরে যে মৌলগুলো ছিল, তারা কি ঘনত্ব অনুযায়ী ওরা বিভিন্ন স্তরে সজ্জিত হতে লাগলো। প্রথমে কেন্দ্রের দিকে ভারী মৌলগুলো, যেমন লোহা, নিকেল, ওগুলো কেন্দ্রের দিকে অবস্থান করলো। তারপরে যেগুলো ওর থেকে তুলনামূলকভাবে হালকা, যেমন অ্যালুমিনিয়াম, সিলিকন, ওগুলো কি মাঝ বরাবর অবস্থান করতে লাগলো। এবং বাকি যে গ্যাসীয় মৌলগুলো ছিল, সেগুলো কি পরিধির দিকে অবস্থান করতে লাগলো। তারপরে আবার যখন টেম্পারেচার যখন ঠান্ডা হতে লাগলো, কমতে লাগলো ওই অগ্নিপিণ্ডটা, তখন দেখা যাচ্ছে কি, যে গ্যাসীয় মৌলগুলো, এই গ্যাসীয় যে মৌলগুলো ছিল, যে আমরা দেখলাম পরিধির দিকে যে গ্যাসীয় মৌলগুলো ছিল, হ্যাঁ, এই গ্যাসীয় মৌলগুলো কী হচ্ছে, যে উচ্চ তাপমাত্রার জন্য গ্যাসীয় মৌলগুলো মুক্ত অবস্থায় থাকতে পারছিল না। তখন ওরা কী করে, যে যুক্ত অবস্থায় থাকে, তখন ওরা কী করলো, নিজেদের মধ্যে কিংবা কোনো ধাতব পদার্থের সঙ্গে যুক্ত হয়ে গেল। যুক্ত হওয়ার পর ওরা কি কার্বাইড, অক্সাইড, নাইট্রেট, ডাইকার্বন, কার্বন, হ্যাঁ, তারপর হচ্ছে জল, মিথেন ইত্যাদি ফর্মে থাকতে লাগলো। তারপরে কি হলো, যখন তাপমাত্রা, তারপরে যে ঘটনাটা ঘটছে দেখতে পাবে তোমরা, তারপরে হচ্ছে তাপমাত্রার কারণে সমস্ত যৌগগুলি গ্যাসীয় অবস্থায় এবং জল বাষ্পীভূত অবস্থায় ছিল। তারপরে এই যে আমরা দেখতে পেলাম যে অক্সাইড ফর্ম তৈরি হয়ে গেলো, মানে হচ্ছে যে গ্যাসীয় মৌলগুলো ছিল সেগুলো হচ্ছে যৌগ তৈরি করে দিল। এবং যে যৌগ যখন তৈরি করলো, তখন এই যৌগগুলি গ্যাসীয় অবস্থায় এবং জল বাষ্পীভূত অবস্থায় থাকতে লাগলো, গ্যাসীয় ফর্ম। তো এই যে আমরা দেখলাম যে এখানে যে যৌগগুলো দেখলাম, এই যৌগগুলো তখন কি করে, গ্যাসীয় অবস্থায় থাকতে লাগলো। আর যে জলটা, সেটা হচ্ছে বাষ্পীভূত অবস্থায় থাকতে লাগলো। ঠিক আছে।
গ্যাসীয় অবস্থা এবং জল বাষ্পীভূত অবস্থায় থাকতে লাগলো। আর একটা পয়েন্ট এখানে যে অক্সিজেন মুক্ত অবস্থায় ছিল না, তখনও অক্সিজেন মুক্ত অবস্থা ছিল না। তারপরে পৃথিবী পৃষ্ঠ যখন ওই অগ্নিপিণ্ডটা আবার ঠান্ডা হতে লাগলো, তখন কি হলো যে গ্যাসীয় উপাদান যেগুলো ছিল, যেগুলো কী ছিল, মানে ওই যে যৌগগুলো, সেগুলো কি গ্যাসীয় অবস্থায় ছিল, এবং তখন এই গ্যাসীয় উপাদানগুলো কি হলো, তরল এবং কঠিনে পরিণত হতে লাগলো। কখন? যখন আবার পৃথিবীটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ক্রমশ ঠান্ডা হতে লাগলো। ঠান্ডা হতে হতে তখন মানে এটাও ধরে নেবো কয়েকশো হাজার বছর পর যখন ঠান্ডা হতে লাগলো, তখন কি হচ্ছে যে গ্যাসীয় অণুগুলো তরল এবং কঠিনে পরিণত হলো। এবং বাষ্প যেটা ছিল, সেই বাষ্পগুলো কী হচ্ছিল, বাষ্প বাষ্প জমাট বেঁধে জল তৈরি হলো। জল হওয়ার ফলে কী হয়েছে, সেই জলটা থেকে আবার বৃষ্টি হলো। তার মানে কী হলো, পরে পর্যায়ে সেটা যেটা সৃষ্টি হলো সেটা হচ্ছে বাষ্পে পরিণত, বাষ্প থেকে জল হলো এবং জল থেকে বৃষ্টি সৃষ্টি হলো। বৃষ্টি সৃষ্টি হওয়ার পর তারপরে কি হলো, যে তারপরে পর্যায়ে দেখবে লক্ষ লক্ষ বছর ধরে এইভাবে জলচক্রাকার করতে হলো। জলচক্র কেমন, যে এই যে বৃষ্টি হচ্ছে, আবার এই বৃষ্টির জলটা আবার বাষ্পীভূত হচ্ছে, কারণ কারণ কি অগ্নিপিণ্ডের তাপমাত্রা প্রচুর প্রচুর হওয়ার ফলে জলটা বাষ্পীভূত হচ্ছে, আবার জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে আছে, বেরিয়ে হয়ে ওই বাষ্প আবার মিলিত হচ্ছে, মিলিত হয়ে মেঘ সৃষ্টি করছে, মেঘ সৃষ্টি করে আবার জল তৈরি করছে। এইভাবে কী হচ্ছে, লক্ষাধিক বছর ধরে জলচক্র হলো। এবং জলচক্র হওয়ার ফলে কী হচ্ছে, প্রতিদিনত জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার ফলে কি, যে এই অগ্নিপিণ্ডটা, হ্যাঁ, অগ্নিপিণ্ডের টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকলো। আর কি হলো, এবং এরকম লক্ষাধিক বছর চলতে চলতে এখানে কি একটা জলরাশির সৃষ্টি হয়ে গেলো। এই জলরাশির সৃষ্টি হয়ে গেল, তার মানে কি লক্ষ লক্ষ বছর ধরে জলের চক্রাকার আবর্তনের ফলে পৃথিবীর ক্রমশ ঠান্ডা হওয়ায় এবং বৃহৎ জলরাশি জমা হওয়ার ফলে সমুদ্রের সৃষ্টি হলো। তারপরে কি ওই জলরাশিগুলি প্রচুর পরিমাণে হয়ে যাওয়ার পর সমুদ্র সৃষ্টি হয়ে গেলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ছবিটার ভিতরে দেখতে পাচ্ছ সমুদ্র তৈরি হয়ে গেছে, সমুদ্রের জল। আর তার ভিতরে কি হলো, যে ওই সমুদ্র জলের মধ্যে কি হচ্ছে, বাকি যে যৌগগুলো ছিল সেই যৌগগুলো কোথায় থাকবে, তখন কী হলো, ওই যৌগগুলো জলের মধ্যে অবস্থান করতে লাগলো, যেটাকে হট ডাইলট স্যুপ নাম দেওয়া হবে, হট ডাইলট স্যুপ বা গরম তরল স্যুপ নাম দেওয়া হয়েছিল বা দেওয়া হয়। তাহলে বুঝতে পারলাম যে কিভাবে যে একটা অগ্নিপিণ্ড থেকে, যদি আমরা ছবিটা এইভাবে করি, তাহলে দেখতে পাবো কীভাবে একটা অগ্নিপিণ্ড থেকে আস্তে 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 বা ক্রম পর্যায়ে ঠান্ডা হতে, ওই অগ্নিপিণ্ডটা কীভাবে ঠান্ডা হতে হতে সেখানে সমুদ্রের সৃষ্টি হলো। তাহলে আরেকবার জিনিসটা বলে দিই, প্রথমে কী ছিল, সূর্য ছিল। মানে যেটা বলছি সেটা, যেটা আজকে এখন পড়ছি সেটা হচ্ছে আমাদের কি, পৃথিবীর উৎপত্তি এবং তার প্রাচীন পরিবেশ। তো পৃথিবীর উৎপত্তি আমরা জানি যে আজ থেকে প্রায় 500 কিংবা 550 কোটি বছর আগে, যদিও বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া আছে, 550 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি হয়েছে। এবং এই পৃথিবীর উৎপত্তিটা কীভাবে হয়েছিল, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম বলেছিল। কেউ বলেছিল যে যে একটা সূর্যের অগ্নিপিণ্ড থেকে, মানে সূর্যের একটা টুকরো ছিটকে এসেছিলো, সেই টুকরোটা থেকেই পৃথিবীর সৃষ্টি হয়েছে, আজকের পৃথিবীর সৃষ্টি হয়েছে। কেউ বলেছিল না, যে নক্ষত্রমণ্ডলের ধূলিকণা জমাট বেঁধে এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তো আমরা যে অগ্নিপিণ্ডটা, মানে সূর্য থেকে যে টুকরোটা ছিটকে এসেছিলো, যে জ্বলন্ত অগ্নিপিণ্ড, সেই অগ্নিপিণ্ড থেকে পৃথিবীর সৃষ্টির একটা কাল্পনিক চিত্র দেখাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি প্রথমে যে অগ্নিপিণ্ডটা ছিটকে আসলো, সেই অগ্নিপিণ্ডটা ছিল কি জ্বলন্ত অগ্নিপিণ্ড, আর যার টেম্পারেচার ছিল কি 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। এই অগ্নিপিণ্ডটা কি হলো, যে অগ্নিপিণ্ডটার মধ্যে কি ছিল, যে বিভিন্ন মৌল ছিল, ওখানে বিভিন্ন রকম মৌল, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, আমরা জানি বিভিন্ন রকম মৌল। এই যে মৌলগুলো এরা ছিল, এবার কী হলো, এই বিভিন্ন মৌল, আর তারপর ছিল বাষ্পপূর্ণ এবং জলীয় বাষ্প ছিল ওটা। আর ওটার তাপমাত্রা ছিল প্রচুর তাপমাত্রা, প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কি হয়েছিল, হাজার হাজার বছর পরে যখন ওই অগ্নিপিণ্ডটা আবার ঠান্ডা হতে লাগলো, ঠান্ডা হওয়ার পর দেখা গেল কি, যে ওর মধ্যে যে মৌলগুলো ছিল, সেই মৌলগুলো প্রথমে কী করলো, নিজেদের মধ্যে একটা বিভিন্ন স্তরে সঞ্চিত হতে লাগলো। ভারী মৌলগুলো কেন্দ্রের দিকে, তারপরে হালকা মৌলগুলো মাঝ বরাবর, আর তার মধ্যে গ্যাসীয় মৌলগুলি পরিধি বরাবর। ব্যাস। তারপরে কি হলো, যে এই যে গ্যাসীয় মৌলগুলি পরিধি বরাবর যখন থাকতে লাগলো, মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই যে গ্যাসীয় মৌলগুলো, এগুলো কী হলো, এই উচ্চ তাপমাত্রার জন্য গ্যাসীয় মৌলগুলি আর পরিধির দিকে মুক্ত অবস্থায় থাকতে পারলো না। তখন ওরা কী করলো, যুক্ত অবস্থায় থাকলো। কার সঙ্গে যুক্ত করলো, ওরা নিজেদের মধ্যে কিংবা কোনো ধাতব পদার্থের সঙ্গে যুক্ত হলো। এবার ধাতব পদার্থের সঙ্গে যুক্ত হয়ে কী তৈরি করলো, কার্বাইড ফর্ম তৈরি করলো, অক্সাইড ফর্ম তৈরি করছে, নাইট্রাইট ফর্ম তৈরি করছে, কার্বন তৈরি করছে, কার্বন ডাই অক্সাইড তৈরি করছে, কার্বন মনোঅক্সাইড তৈরি করছে, মিথেন তৈরি করছে, জল তৈরি করছে, ইত্যাদি ফর্ম তৈরি করলো।
তারপরে এই যে যৌগগুলো তখন কী করলো, যখন এই যৌগগুলো তখন যেহেতু তাপমাত্রা প্রচুর তাপমাত্রা, ওই যৌগগুলো যখন পৃথিবীতে আবার ঠান্ডা হতে লাগলো তখন ওই যৌগগুলো গ্যাসীয় অবস্থায় থাকতে লাগলো। তাপমাত্রার কারণে সমস্ত মৌলগুলি গ্যাসীয় এবং জল, আর জল যেটা ছিল সেটা বাষ্পীভূত অবস্থায় থাকতে লাগলো। হয়ে গেল। তারপরে আবার কয়েকশো কোটি বছর পর যখন পৃথিবী আবার ঠান্ডা হতে লাগলো তখন কী হলো, গ্যাসীয় যে উপাদানগুলো ছিল সেই গ্যাসীয় উপাদানগুলো কী হচ্ছে, তরল কিংবা কঠিনে পরিণত হতে লাগলো। আর যে জলটা ছিল, যে বাষ্পীভূত হয়েছিল, সেই বাষ্প মিলিত হয়ে জল হতে লাগলো, বা জল হয়ে আবার বৃষ্টি হতে লাগলো। তাহলে যখন বৃষ্টি হতে লাগলো তখন কি হলো, বৃষ্টির জলটা মাটিতে আসলো, এবার মাটিতে আসার ফলে বা ভূপৃষ্ঠে যখন পৃথিবী ওই অগ্নিপিণ্ডের ভিতরে আসতে লাগলো, বা অগ্নিপিণ্ডটা যেহেতু গরম তাহলে কি হলো, সেই জলটা আবার বাষ্পীভূত হয়ে যাচ্ছে, আবার সেখানে মেঘ তৈরি করছে, বাষ্প থেকে মেঘ তৈরি হচ্ছে, মেঘ তৈরি আবার জল হচ্ছে, এইভাবে কী হচ্ছে, জল চক্র ঘটতে থাকলো। এবার কি, লক্ষাধিক বছর ধরে এইভাবে জল চক্র যখন ঘটতে থাকলো তখন কি হলো, আস্তে আস্তে পৃথিবীর তাপমাত্রাটা, যে আজকে যে পৃথিবীর সেই তাপমাত্রাটা কমতে থাকলো। আর কি হলো, যে একটা বিপুল জলরাশির সৃষ্টি হয়েছে, যেটা পরবর্তীতে আমরা বলছি সমুদ্রের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, এই পরবর্তীতে তখন ওইগুলো কী হলো, সমুদ্র সৃষ্টি হলো। আর তাহলে তখন ওই অগ্নিপিণ্ডের ভিতরে কী হলো, বিভিন্ন রকম সমুদ্র সৃষ্টি হলো। আর এই সমুদ্র তলের ভিতরে ওই যৌগগুলো, যেগুলো আমরা দেখলাম বিভিন্ন রকম যৌগ, যেগুলো হচ্ছে নাইট্রাইট, অক্সাইড, হ্যাঁ, মিথান, অ্যামোনিয়া, বিভিন্ন রকম খনিজ পদার্থ, লবণ, বিভিন্ন প্রোটিন ধর্মী পদার্থ, হ্যাঁ, তারপর গ্যাসীয় ধর্মী পদার্থ, এগুলো কী করলো, ওই গরম তলের মধ্যে অবস্থান করলো, যেটাকে আমরা বা বিভিন্ন বইতে দেওয়া আছে কী বলা হয়, ওপারিন, যেটাকে মানে হট ডাইলুট স্যুপ বা গরম তরল স্যুপ বলে নাম দেওয়া হয়েছে বা আখ্যা দেওয়া হয়েছে। এর পরবর্তীতে যেটা হয়, এখানে ছবিটা দেওয়া নেই তোমাদের, দেখায়নি। এর পরবর্তীতে কী হয়, পরবর্তীকালে পৃথিবী যে এই যে অগ্নিপিণ্ড, এই যে বাইরের যে আবরণটা দেখতে থাকি, সেই বাইরে যখন এরপরে যখন আরও টেম্পারেচার কমতে থাকে বা তাপমাত্রা যখন কমতে থাকে তখন কী হচ্ছে, বাইরের দিক থেকে অগ্নিপিণ্ডটা আস্তে আস্তে কঠিন হতে থাকে, তখন ধীরে 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 আস্তে আস্তে কঠিন হয় আজকের পৃথিবীটা সৃষ্টি হয়েছে। তাহলে বুঝতে পারলাম কীভাবে পৃথিবীর উৎপত্তি হয়েছে, আর তার মধ্যে কখন তার এবং তার উৎপত্তি এবং তার পরিবেশটা কীভাবে বুঝতে পেলাম। এরপরের দিন যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে দ্বিতীয় যে পদার্থ আছে সেটা হচ্ছে জীবনের রাসায়নিক উৎপত্তি। তো আজকে এইটুকু পর্যন্ত, যে আজকে শুধু আমরা পড়লাম যে একটা অভিব্যক্তি কী, অভিযোজন কী, অভিব্যক্তির একটা ধারণা দিয়েছি, আর একটা দিয়েছি জীবনের উৎপত্তি। জীবনের উৎপত্তি সম্বন্ধে, যে জীবন সৃষ্টির, আমি জীবন সৃষ্টিটা বা জীবনের উৎপত্তিটা বোঝার জন্য আগে ওটাকে কী বললাম, 4টা ভাগে ভাগ করে নিয়েছি। তার মধ্যে আজকে যে প্রথম ভাগটা পড়ালাম সেটা হচ্ছে পৃথিবীর উৎপত্তি এবং তার প্রাচীর পরিবেশ। এরপরে আমরা আসবো যে জীবের উৎপত্তি, বা জীবের উৎপত্তি সম্বন্ধে হচ্ছে রাসায়নিক মতবাদ, যেটা ওপারিন আর হেলডেনের মতে, যে বিভিন্ন যৌগগুলো কীভাবে যুক্ত হচ্ছে, সেটা পরবর্তী ভিডিওতে পড়বো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, তোমরা এটা পড়বে। ইনশাল্লাহ আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। খুদা হাফেজ।